তরু পিছু পিছু কেয়ার রুমে এলো। নির্জন এসে বসলো তন্ময়ের পাশে। কেয়া বিছানার এক পাশে চুপচাপ। ইসাক সাহেব জিমের বিষয় সব কিছু বিস্তারিত বুঝিয়ে বলল নির্জনকে। সে খুব একটা আগ্রহ না দেখালো, অসম্মতি জানালো না। দীর্ঘ আড্ডা আর কথাবার্তা শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবারে সব কিছু কেনা হবে। তন্ময়কে রাতের খাবারের আগে ছাড়লেন না ইসাক সাহেব। একটু আগে আজ রাতের খাবারের আয়োজন করা হলো। খাবার পর্ব শেষে 10:30টার দিকে তন্ময় বিদায় নিয়ে চলে এলো। নির্জন তখন সিটিং রুমে বসা। ইসাক সাহেব তন্ময়কে গেট অবধি এগিয়ে দিয়ে এসেছেন। নির্জন তখনই বিরক্তি প্রকাশ করল। আব্বা, এসব কি হচ্ছে? বাইরে একটা ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি কেন করছো বুঝলাম না। ইসাক সাহেব অবাক হয়ে বলল, বলছো কি বাবা? তোমার আম্মু শুনলে খুব রাগ করবে। ও খানপুরে কে এক ক্লাসমেট, আর ছেলেটাও ভদ্র। নির্জন কথাটি শেষ করতে না দিয়ে বলল, তাই বলে বেডরুমে নিয়ে যাবে? তুমি দিনকে দিন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছ। ইসাক সাহেব হাসতে হাসতে এসে নির্জনের পাশে বসলেন। তারপর বলেন, এগুলো কি আমি বুঝি না? আসলে হয়েছে কি, প্রথম ছেলেটি বলল কেয়াকে একটা সারপ্রাইজ দেই। আপনি ভেবে দরজা খুলে দেখবে আমি। তো তোমরা কম বয়সী ছেলে মেয়েরা তো এগুলোতে আনন্দ পাও, তাই না? আমি সঙ্গ দিলাম। ছেলেটা গিয়ে দরজায় নক দিল। কেয়া খুলে দিল। এরপর তন্ময় নিজেই বিনয়ের সাথে বলল, আমি সিটিং রুমে গিয়ে বসছি। এখানে ডাইরেক্ট আসাটা ঠিক হয়নি। এই অবস্থায় কি বলবো বাবা বলো? ভদ্রতা থেকেও তো বলতে হয়, সমস্যা নেই আসো। নির্জন খানিক নরম হলো, তবুও সে কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারল না। সোফা থেকে উঠে যেতে যেতে বলো, যাই বলো বাবা, এগুলো বাড়াবাড়ি। আরও অনেক কথা বলতে চেয়েছিল। কেয়ার ব্যাপারে অনেক অভিযোগ ছিল, তবু বলতে পারল না। তার বাবার মন খারাপ হবে, আবার ভাবতে পারে সৎ মাকে সে হয়তো সহ্য করতে পারছে না, তাই রোজ রোজ এত অভিযোগ। এটা একবারে মাথায় ঢুকে গেল তাদের বাবা ছেলে সম্পর্কে অনেক বড় ধরনের চিৎ ধরবে। একটা দূরত্ব দেয়াল তৈরি হবে। নতুন স্ত্রী নিয়ে মানসিকভাবে দূরে সরে যাবে। দু ভাইয়ের আলাদা সংসার মতো হয়ে যাবে। ছেলে হয়ে তার কোনো অধিকার তখন থাকবে না তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার। মোবাইল টিপতে টিপতে উপরে এলো নির্জন। তরুর রুমে সামনে এসে মনে হলো কেয়াকে নিয়ে টুকটাক কিছু বিষয় জিজ্ঞেস করবে। তাছাড়া এই যে তন্ময়, ও তাদের কতটুকু পরিচিত ইত্যাদি। কিন্তু আবারও তার মনে হলো হয়তো সে নিজেই বাড়াবাড়ি করছে, অন্যদের বিষয় নিয়ে বেশি ভাবছে। কয়েকদিন আগেই তার বাবার সঙ্গে প্রচণ্ড রাগারাগি হয়েছে। এক পর্যায়ে ইসাক সাহেব তাকে বলেই ফেললেন, তুমি নিজেও তো বাবার প্রথমে রাজি ছিলে। এখন যদি কেয়াকে তোমার অসহ্য লাগতে শুরু করে তাহলে তো যন্ত্রণা। সে তখন বলল, ব্যাপারটা অসহ্য না, ওনার স্বৈরচারিতা অসহ্য লাগছে। তুমি বুঝতে পারছো না যে ফুপু আমাদের জন্য এইখানে থাকতেন, অথচ তাকে চলে যেতে হয়েছে। গিয়ে ভালোই করেছে, কিছুদিন ওখানে থাক, পরে নিয়ে আসবো। তাছাড়া কেয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি সে। মেয়েরা তো একটু এইরকমই হয়, সংসারে মন বসে গেলে দেখবে সব ঠিক হয়ে গেছে। এর আগেই যদি সবার চোখে বিষ হয়ে যায় তাহলে তো সমস্যা বাবা। আর উনি যখন তখন বাইরে যে যায়, এগুলো নিয়ে কেন কিছু বলো না? তোমাকে কি বলে যায়? নির্জন, তুমি তো দেখছি খুবই খারাপ হয়ে যাচ্ছ। তোমার মা সে তার সব কিছু নিয়ে কথা বলবে নাকি? বাসায় ভালো লাগে না তাই একবার হয়তো বাইরে যায়। ঢাকায় ওর কিছু বান্ধবী আছে, ওদের বাসায় যায়, ওদের সঙ্গে কোথাও বেড়াতে যায়। তাছাড়া তুমি তো জানো না সে আমাকে বলে যায় কি না, কোথাও একটু মানিয়ে চলবে, বাবাকে একটু শান্তিতে থাকতে দেবে। তা না করে মহিলারা যেমন নতুন বইয়ের পেছনে লাগে, তুমি সেরকম লেগে গেছো দেখছি। নির্জন সেই দিন ভীষণ কষ্ট পেয়েছিল, বুঝতে পারছিল তাদের সম্পর্ক ভিন্ন দিকে মন নিচ্ছে। ভাবতেই তার কেমন অদ্ভুত লাগছিল। তারই বাবা এখন অন্য কারো, তাদের আলাদা সংসার হয়ে গেছে। এবার সে মানিয়ে নিতে না পারলে স্বাভাবিকভাবে আলাদা হয়ে যাবে, হয়তো একটা রুমে থাকবে, খাওয়ার সময় এসে খাবে, তাদের কথাবার্তা হবে না, হলে ঝগড়া হবে বেশি। ভাবতে পারছিল না নির্জন, কিন্তু সে তার বাবার কিছু বিষয় ভেবে পায় না। উনি তো বোকা না, বেশ বুদ্ধিমান একজন মানুষ, সফল ব্যবসায়ী, কিন্তু এখন এরকম হয়ে যাচ্ছে কেন? তবে সে কিছু কিছু মানুষ দেখছে। চড়াই উতরাইয়ের সময় যে মানুষ খুব তীক্ষ্ণ বুদ্ধিমান ছিল, সে সফল হওয়ার পর, সুখী হওয়ার পর কেমন সরল হয়ে যায়। সব কিছু আগের মতো খেয়াল থাকে না, অনেক বোকামি করে। তার ব্যবসা বাণিজ্য সব কিছু আগের চাক্কায় চলে, অভিজ্ঞতা চলে। তার বাবার হয়তো সেটাই হয়েছে, নাকি প্রেমে,
ভিতরে তুমুল আনন্দ, নাকি তরুণদের মতো হয়ে গিয়ে নিজস্বতা হারিয়ে বিকৃতি হয়ে গেছেন। নির্জন ঠিক জানে না, তবে তার বাবা তুমুল পাল্টে যাওয়া সরলতার অনেক বেশি চোখে পড়ছে। বোকা বোকা লাগছে। সে তরুর সঙ্গে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। পরের পুরোটা দিন তরু ভেতরে কিছু একটা খচখচ করছিল, কিন্তু কাকে সে কি বলবে? কেয়া ফুপুকে কিছু জিজ্ঞেস করলে যদি খেপে যায়, নির্জনকে কিছু বললে যদি তার ফুপুকে নিয়ে অন্য কিছু ভেবে বসে। তরু কোনো কিছুই ভেবে পাচ্ছিল না। তবু কোচিন থেকে এসে কেয়ার রুমে গেল। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলো তন্ময় ভাইয়ের সাথে ফুপার পরিচয় কিভাবে, এখানে সবার সাথে এত খাতির জমলো কিভাবে ইত্যাদি। কেয়া তাকে হাসি মুখে বলল শপিং মলের কথা। এরপর ইসাক সাহেব ওকে বাসায় ইনভাইট করেছেন, এনেছেন। এসব নিয়ে সে তেমন কিছু জানে না। তরু সব কিছু শুনে বলল ফুপা হয়তো ভেবেছে তোমার ফ্রেন্ড, তাই নিয়ে আসছেন। তুমি একদিন ওনাকে বুঝিয়ে বলো যে ওকে নিয়ে এত টানাটানি কিছু নেই, তাহলে তো আর আনবে না। কখনো কি বলেছ? কেয়া শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। ওর দিকে তাকে বিরক্ত গলা বলো তুই তো দেখি বেশি কথা বলছিস। ওরু পড়তে এসেছিস, তুই নিজে পড়া নিয়ে থাক, সব কিছু নিয়ে মাতব্বরিতে আসবি না। তুমি রেগে যাচ্ছ কেন? একটু চিন্তা করো। বোঝা যাচ্ছে তন্ময় ভাই রোজ এ বাসায় আসবে, হয়তো সেই ফুবাকেও জিমের কথা বলেছে। তাতে তোর কি? তোরও ইতিহাস্ত করে বলল আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে পুপু। তোমার বিয়ে হয়ে গেছে, নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছ। কেয়ার ফোন হাতে নিয়ে রেখে বিছানায় উঠে বসে বলল আশ্চর্য, তুই এত কথা বলছিস কেন? বুঝলাম না তো। তুমি ভুল কিছু করছো না তো? কি বললি তুই? বের হ রুম থেকে, বের হ বলছি। না হলে আস্তে কথা বলো, কেউ শুনবে। আমি যাচ্ছি বলে তরু বিছানা থেকে উঠে বের হয়ে এলো। এরপর দুদিন তরু কোচিনার বাসায় পড়াশোনা কাটিয়ে দিল। তবুও ভিতরে ভিতরে তন্ময় নামক কাটা বিচ্ছিল। বারবার মনে হচ্ছিল পুপু বড় কোনো ভুলের দিকে এগিয়ে যাচ্ছে না তো। এই জায়গায় সে কী করবে? তার আসলে ভূমিকা কী? কিছুই বুঝতে পারছিল না তরু। আজ শুক্রবার, ছুটির দিন। তরু কেয়ার কাছে আজকাল একটু কমই যাচ্ছে। ছুটির দিন হিসাবে যাওয়া দরকার। পড়ার টেবিল থেকে উঠে বারান্দায় এসে দেখে সিটিং রুমে তন্ময় বসা। ইসাক সাহেবের গায়ে পাঞ্জাবি। তারা জুম্মার নামাজ পড়ে ফিরছিলেন, তখন এসে ঢুকলো নির্জন। তরু দোতলায় রেলিংয়ের কাছ থেকে দেখছে। ওর পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাত গোটানো, অদ্ভুত সুন্দর স্নিগ্ধ লাগছে। ইসাক সাহেব তাকে দেখে বললেন নির্জন, আমরা একটু পরই জিমের যন্ত্রপাতি কিনতে বের হব। সে মেলান মুখে হেসে বলল আমার ভালো লাগছে না বাবা, প্রচণ্ড মাথা ব্যথা, তোমরা যাও। তন্ময় উঠে হ্যান্ডশেক করে বলল কি অবস্থা? ভালো মামা, বসুন বলে উপরে চলে এলো। তরু এই কয়দিন ফুপুর বিষয় নিয়ে চিন্তিত ছিল, নিজের পড়া নিয়ে ব্যস্ত ছিল। নির্জন ভাই বেশিরভাগ সময় বাইরে থাকতেন, খুব কম কথা হয় তাদের। তার পাশ দিয়ে নির্জন হেঁটে চলে গেল নিজের রুমে। তরুর কেমন যেন লাগছে নির্জনকে দেখে, কেমন যেন। সেটা কি চেহারা, এত মেলান কেন ওনার? তরু হঠাৎ আবিষ্কার করলো নির্জন ভাই তার নামে মতো একজন জনশূন্য, একা, নিঃসঙ্গ মানুষ। তার আসলে বাবা ছাড়া কেউ নেই। সে বাবাও এখন অনেক দূরে কেউ হয়ে গেছে। ওই দিন তন্ময় চলে যাওয়ার পর নির্জন আর ইসাক সাহেব আলাপগুলো শুনেছে তরু। ঠিক এখানে দাঁড়িয়ে থেকে শুনেছে। তরু পুনরায় রুমে চলে এলো। এরকমই হয় তার, মাঝে মাঝে একটু বেশি বুঝে ফেলে। গ্রামে তাদের পাশের বাড়ি রাবেয়া বেগম, ওনার একটা সন্তান হয়েছিল। সে 5 বছর বয়সে পানিতে পড়ে মারা গেল। রাবেয়া বেগমের সামনে একমাত্র ছেলে, পেট ফোলা লাশ, বেচারি মাটিতে পড়ে কাঁদছে। তখন তরু বয়স 8 বছর। সেই কান্না এখনও তরু ভুলতে পারে না। মাঝে মাঝে মনে পড়ে মাঝরাতে, কখনো দুপুরে। তরু তখন বড় কষ্ট হয়, একা একা কেঁদে ফেলে যে সে এখনও ঠিক অনুভব করতে পারে রাবেয়া বেগম কষ্টটা, একমাত্র সন্তান হারানোর বদনামটা। অথচ এত বছরে রাবেয়া বেগমের সন্তানের শোক কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। তরু এত কষ্ট হচ্ছে নির্জন ভাইয়ের জন্য কষ্ট। উনি আসলে নিঃসঙ্গতা অনুভব করবে কিনা সে জানে না। কেবল তার মনে হচ্ছিল মানুষটা বড় একা। সে মুখ দেখে বুঝে গেছে, এমনি বুঝে গেছে, কিভাবে বুঝে এগুলো তরু জানে না। এখন আর কেয়ার রুমে গেল না সে, দরজা ভিজিয়ে বসে রইল। বারবার মনে হচ্ছে নির্জন তার ফুপুকে পছন্দ করে না, কেবলমাত্র বাবার সুখে যেন সে হাসি মুখে মানিয়ে চলে। একটা টকবকে চুপ এরকম হতে পারে, এত বুঝ, এত ভাবে নির্জনের জন্য তরুর অদ্ভুত এক শ্রদ্ধাবোধ ক্রমশ তৈরি হতে থাকলো।
5টার দিকে ওর দরজা নক পেল। খুলে দেখে নির্জন দাঁড়িয়ে আছে। কিছু বলবে? নির্জন ইতিহাস্ত করে বলল, আজ তো ছুটির দিন, আপনি হয়তো বাসায় বোর হচ্ছেন, বাইরে কোথাও যাবেন? যেতে হলে আপনার ফুপুকে বলে চলুন। মুচকি আসলো তরু, বুঝতে পারছে ওই দিনে ফোন আলাপের প্রভাব এটা।